অন্য কোনো ক্লাবের ১৫টা চ্যাম্পিয়ন্স লিগ নেই। অন্য কোনো ক্লাবকে ফিফা বিংশ শতাব্দীর সেরা ক্লাব হিসাবে উপাধি দেয় নাই। পরিসংখ্যানের এই সাম্রাজ্য, এই গ্যালাকটিকো এম্পায়ার আপনাদের মতে কি কারণে হলো? আপনাদের কি মনে হয় যে এটা শুধুমাত্র টাকার জন্যই হয়েছে? এর উত্তর হলো না। রিয়ালের এই সাম্রাজ্য, এই গ্যালাকটিকো এম্পায়ার শুধুমাত্র টাকার জন্য হয়নি। এটা শুধু ট্রফির গল্প নয়, এটা হলো এমন এক মানসিকতার গল্প যা কখনো হার মানতে শিখেনি। আজকে আমরা দেখব যে কিভাবে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাব আজকে যে এত বড় হয়েছে সেটা কিভাবে হলো, তারা যে একটা সাম্রাজ্য তৈরি করেছে, একটা ব্র্যান্ড তৈরি করেছে, কিভাবে এর শুরুটা হলো এবং এই পর্যন্ত কিভাবে আসলো। সো লেটস গেট স্টার্ট। রিয়াল মাদ্রিদ কিন্তু সবসময় চ্যাম্পিয়ন্স ছিল না। ১৯৪৩ সালের আগ পর্যন্ত কিন্তু তারা খুব সাধারণ একটা ক্লাব ছিল, তাদের ট্রফির সংখ্যাও ছিল কিন্তু খুবই নগণ্য। কিন্তু এরপর এলেন এক স্বপ্নদ্রষ্টা, যার নাম হলো সান্তিয়াগো বার্নাব্যু। বার্নাব্যু ক্লাবকে বললেন, আমরা শুধু ফুটবল খেলবো না, আমরা একটা ইতিহাস তৈরি করব। তিনি জানতেন বড় হওয়ার জন্য দরকার একটা বড় মঞ্চ। তিনি বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ স্টেডিয়াম তৈরি করলেন এবং তিনি বললেন এই স্টেডিয়াম শুধুমাত্র খেলার জন্যই হবে না, এইখানে যারা খেলবে, এই ক্লাবে যারা খেলবে সেটা তাদের ঘরে পরিণত হবে। কিন্তু শুধু স্টেডিয়াম তৈরি করলেই তো হবে না, প্লেয়ারদেরও তো ভালো খেলতে হবে। আর এরই পরিপ্রেক্ষিতে আসল বিপ্লব আসলো এক আর্জেন্টাইনের হাত ধরে, যার নাম হলো আলফ্রেডো ডি স্টেফানো। রিয়াল এবং বার্সেলোনার তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বার্নাব্যু এই আর্জেন্টাইন জাদুকরকে দলে টানলেন। ডি স্টেফেনের আগমন ছিল ফুটবল ইতিহাসে এক ভূমিকম্পের মতো। তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ টানা ৫ বার, ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত টানা ৫ বার ইউরোপিয়ান কাপ জিতেছে, যেটা বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত, যেটা এখন পর্যন্ত দ্বিতীয় অন্য কোনো ক্লাব এই টানা ৫ বার কি টানা ৩বারও একমাত্র রিয়াল মাদ্রিদ জিতছে, সেটা পরে আসতেছি। টানা ২বার এখন পর্যন্ত অন্য কোনো ক্লাব জিততে পারেনি। সেখানে এই ডি স্টেফেনির নেতৃত্বে রিয়াল মাদ্রিদ টানা ৫বার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। ওই সময়টাই রিয়ালকে ইউরোপের রাজত্বে বসিয়েছিল। তারা হারতে ভুলে গিয়েছিল, কিন্তু যেমন রাতের পরে দিন আসে, তেমন দিনের পরেও কিন্তু আবার বিপরীতে রাত আসে। রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারেও, রিয়াল মাদ্রিদ ক্লাবের ক্যারিয়ারেও ঠিক এরকমই একটা অন্ধকারচ্ছন্ন যুগ ছিল। এরপরেই ১৯৬৬ সালের পরে শুরু হলো এক অন্ধকার যুগ। ৩২ বছর, টানা ৩২ বছর তারা কোনো ইউরোপিয়ান কাপ জিততে পারে নাই। ভক্তদের মধ্যে হতাশা ছিল, খেলোয়াড়দের মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল, খেলোয়াড়রা অনেক সমালোচনা শুনতেছিল। এমন না এরপরে রিয়ালে আর কোনো ভালো খেলোয়াড় আসেনি, এরপরেও তৎকালীন সময় সেরা সেরা প্লেয়ার রিয়াল মাদ্রিদে খেলছে, কিন্তু কেউই ঘরোয়া লিগ তো জিততেছে, কিন্তু কেউই চ্যাম্পিয়ন্স লিগ বা তৎকালীন যে ইউরোপিয়ান কাপ সেটা জিততে পারতেছিল না কোনোভাবেই। এর মধ্যে ভক্তরা মানে প্রচুর সমালোচনা করতেছিল, খেলোয়াড়দের প্রশ্ন উঠতেছিল রিয়ালের যে সেই হার না মানার ডিএনএ, নেভার গিভ আপ অ্যাটিটিউড, সেটা কি শেষ হয়ে গিয়েছে? অবশেষে ১৯৯৮ সালে সেই দীর্ঘ অপেক্ষার সমাপ্তি হলো। মিয়াতোভিচের গোলে লা সেপ্টিমা অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। এই জয় শুধু ট্রফি একটা ছিল না, এই জয় শুধু সাধারণ একটা জয় ছিল না, এই জয় ছিল সেই যে ডিএনএ, হার না মানা মানসিকতা, সেটা ফিরিয়ে আনা। তাদের মধ্যে যে একটা কনফিডেন্স, তাদের যে একটা আত্মবিশ্বাস যে আমরা বিশ্বের অন্যতম সেরা ক্লাব, বা তাদের মতে যারা খেলোয়াড় আমরাই বিশ্বের সেরা ক্লাব, সেই বিশ্বাসটা পুনরুজ্জীবন করার জন্য এই জয়টা, এই ট্রফিটা অনেক প্রয়োজন ছিল। এরপরে শুরু হলো নতুন যুগের সূচনা। ২০০০ সালে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হয়ে এলেন ফ্লোরেন্তিনো পেরেজ, এবং আসার সাথে সাথেই তিনি বললেন যে রিয়াল মাদ্রিদের সেই পুরনো দর্শন আমি ফিরিয়ে আনবো, এবং শুধু সময় সেরা খেলোয়াড়রা শুধুমাত্র রিয়াল মাদ্রিদেই খেলবে। আর তারই পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে ব্যালন ডিওর উইনার মাইকেল ওয়েন, তারপর জিনেদিন জিদান, ডেভিড বেকহাম, রোনালদো নাজারিও, লুইস ফিগো, এই সবই কিন্তু রিয়াল মাদ্রিদে চলে আসলো। এবং চলে আসলো বলতে বলাটা ভুল হইলো, রিয়াল মাদ্রিদে আনলেন এই সবাইকে ফ্লোরেন্তিনো পেরেজ। ফিগোকে নিয়ে তো আলাদা একটা সিরিজই করা যায়, সেটা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো যে কিভাবে বার্সেলোনা থেকে ছিনিয়ে ফিগোকে রিয়াল মাদ্রিদে আনছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। ফুটবল বিশ্ব অবাক হয়ে দেখলো কিভাবে একের পর এক মহাতারকা মাদ্রিদে জড়ো হচ্ছেন।
এটি কেবল দল গঠন ছিল না, এটি ছিল রিয়ালের ব্র্যান্ডিং। তারা হয়ে উঠলো ফুটবলের হলিউড। কিন্তু একটা কথা আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। শুধুমাত্র সেরা খেলোয়াড় আনলেই তো হবে না, মাঠে সেটা পারফরমেন্স দেখাইতেও হবে। আর এখানেই একটা রিয়াল মাদ্রিদ চরম ভুল করলো, সেরা সব খেলোয়াড়কে এনে ব্যক্তিগত পারফরমেন্স তারা পাইছে, ব্যক্তিগত ঝলক তারা প্লেয়ার থেকে পাইছে, কিন্তু দলগত সাফল্য কিন্তু সেরকম ভাবে তারা পায়নি। আর সেটা কিভাবে, ঘরোয়া লিগ তারা কিছু জিততে পারলেও সেই সময়কালে ফ্লোরেন্তিনো পেরেজের প্রথম সময়কালে তারা কিন্তু কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। শুধুমাত্র 2002 সালে তারা একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে, সেটাও জিনেদিন জিদানের মানে একার কারণে। এরপরে আর কোনো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, যার কারণে কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজকেও পদত্যাগ করতে হয়েছিল। এই সময় রিয়াল মাদ্রিদ প্রমাণ করলো, রিয়াল মাদ্রিদ বাকি ক্লাবগুলোর কাছে একটা উদাহরণ হয়ে থাকলো যে শুধুমাত্র টাকা এবং তারকা থাকলেই সাফল্য পাওয়া যায় না। এর কারণ, সাফল্য পেতে হলে দরকার হলো দলগত পারফরমেন্স। রিয়ালের সর্বশ্রেষ্ঠ গল্পটি শুরু হলো 2009 সালে। কার হাত ধরে? পুনরায় সেই আবার ফ্লোরেন্তিনো পেরেজ, দ্বিতীয় মেয়াদে ফ্লোরেন্তিনো পেরেজ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা হলো, এবং ঘোষণা হওয়ার সাথে সাথে তিনি নিজের ঘোষণা দিলেন তিনি তৈরি করবেন দ্বিতীয় গ্যালাকটিকোস, যার সূচনা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্লোরেন্তিনো পেরেজ রোনালদোকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসছিল। ঘরোয়া লিগ জিততেছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রতিবার তীরে এসে তরি ডুবতেছিল। একদম সেমিফাইনাল এসে বাদ হয়ে পড়তেছিল, কোয়ার্টার ফাইনাল এসে বাদ হয়ে পড়তেছিল, চ্যাম্পিয়ন আর হতে পারতেছিল না 2014 সালের আগ পর্যন্ত। এরপরই আসলো 2014 সাল, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা উঠলো। লা দেশিমা জয়ের উদ্দেশ্যে তারা অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হলো। সেখানে তারা 1-0 গোলে পিছিয়ে ছিল ম্যাচে 92 মিনিট পর্যন্ত। স্বপ্ন প্রায় শেষ, আবারও মনে হচ্ছিল যে আবারও হয়তো 1 বছরের অপেক্ষা। কিন্তু তখনই এলো সার্জিও রামোসের হেড। 92 মিনিট 48 সেকেন্ডে সার্জিও রামোস তার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সেরা একটি হেড দিল অ্যাথলেটিকোর জালে। খেলা 1-1, অতিরিক্ত সময়ে খেলা গড়ালো এবং অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদ 4-1 গোলে জয় হলো। এই মুহূর্তটি রিয়াল মাদ্রিদের ডিএনএ, হার না মানার মানসিকতাকে সংজ্ঞায়িত করে। এরপর জিদান কোচ হিসাবে এলেন, তার হাত ধরে এলো অবিশ্বাস্য টানা 3বার চ্যাম্পিয়ন্স লিগ জয় 2016, 17, 18। এটি শুধুমাত্র ট্যাকটিক্সের জয় ছিল না, এটি ছিল প্রতিটা খেলোয়াড়ের ভেতরে থাকা সেই জেদ, যা চরম চাপেও তাদের শান্ত থাকতে শেখায়। এখানে কোশ্চেন আসে, রিয়াল মাদ্রিদ কেন বিশ্বের সেরা দল? রিয়াল মাদ্রিদ শুধু ট্রফি জয় করে না, রিয়াল মাদ্রিদ লিগেসি তৈরি করে। যখন রোনালদো চলে গেল তখনও দল হার মানেনি। অভিজ্ঞ টনি ক্রুস, লুকা মডরিচ এবং তরুণ ভিনিসিয়াস জুনিয়র দলকে আগায় নিয়ে গেছে। এরপর টনি ক্রুস চলে গেল, লুকা মডরিচ চলে গেল, ক্যাসিমিরো চলে গেল, কিন্তু তারপরও হালে কিলিয়ান এমবাপ্পে, জুডে বেলিংহাম, প্রতিটি প্রজন্ম সেই একই আগুন বহন করে চলেছে। তারা জানে যখন সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে খেলা হয় তখন হারার কোনো বিকল্প থাকে না। আর এটি রিয়াল মাদ্রিদ। তারা শুধু খেলোয়াড় কেনে না, তারা এমন খেলোয়াড় কিনে যারা ইতিহাসের চাপ বহন করতে পারে, যারা শুধু একটা ম্যাচ জিতে বা একটা ট্রফি জিতেই আত্মতুষ্টিতে এসে পড়ে না, একটা ট্রফি জিতার পরে তারা বলে যে হোয়াটস নেক্সট, সো গো ফর দ্য নেক্সট ওয়ান, গো ফর দ্য নেক্সট ইয়ার। এই যে হার না মানা মানসিকতা, এই যে জয়ের ক্ষুধা, যে একটা জিতে আমরা শেষ না, আমাদের পরবর্তী ওকে আমরা জিতে গেছি, লেটস সেলিব্রেট ফর 1 ডে অর 2 ডে, অ্যান্ড তৃতীয় দিন থেকে আবার পরবর্তীটার জন্য চেষ্টা করো। এই সব কিছুর জন্যই কিন্তু রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা ক্লাবে পরিণত করেছে। আর এই রিয়াল মাদ্রিদের যে পথ চলা, এটা কিন্তু আমাদের রিয়েল লাইফেও অনেক কিছু শেখায়। কি শেখায়? সেটা হলো হার না মানার মানসিকতা। ব্যর্থ হবই আমরা, কিন্তু ব্যর্থ হলে যেন আমরা ভেঙে না পড়ি। আমরা অনেকে ব্যর্থ হলে অনেক ভেঙে পড়ি, আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা ড্রিঙ্কস করতে শুরু করি, এবং অনেকে আত্মহত্যাও খুঁজে নিই। জীবনে আসলে অনেক কষ্ট আসবে, অনেক বাধা বিপত্তি আসবে। আমাদের কি হবে? আমাদের এই বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু আমাদের সামনে আগাতে হবে, কারণ আল্লাহ আমাদের সবসময় পরীক্ষা নেয়। আর সবসময় বলেই কিন্তু যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ চেষ্টা করে যাও, পরিশ্রম করে যাও, তুমি সাফল্য পাবা। আর রিয়াল মাদ্রিদ কিন্তু আমাদের সেটাই শেখায়। সো আমরা চেষ্টা করব আমাদের পার্সোনাল লাইফে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো ডিপ্রেশন থাকে, আমরা চেষ্টা করছি সমস্যা দূর করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, চেষ্টা করে যাওয়ার জন্য, এবং আল্লাহর কাছে ইবাদত করার জন্য।
আর আল্লাহর কাছে দোয়া করার জন্য যে আল্লাহ আমার লাইফে সবকিছু ভালো করে দাও। এই ছিল আজকে ভিডিওটি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন। আর পরবর্তীতে এই ধরনের আরো ক্রিকেট এবং ফুটবলের মহাকাব্যিক ইতিহাস জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।